দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছে। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক একেবারে ডানে রয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় চ্যানেল 24 স্টুডিওতে। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে, এর বাইরে আমরা লন্ডন থেকে যুক্ত হব, কারণ আমরা এমন একটা মুহূর্তে আজকে এই মুহূর্তে মুক্তবাকে আলোচনায়, যে মুহূর্তে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই খবর আমরা শুরুতে একটু জেনে আলোচনায় যাব। আমাদের সাথে এই খবর জানানোর জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছে লিপ্টন কুমার, আমাদের সহকর্মী লিপ্টন কুমার। আপনার কাছে একটু সংক্ষেপেই জানতে চাই, তারেক রহমান এয়ারপোর্টে কখন পৌঁছেছে, তার বোর্ডিং পাস সহ আদার্স যে আনুষ্ঠানিকতা আছে সেগুলোর কি অবস্থা, কখন রওনা দিবেন, কোথাও ট্রানজিট আছে কিনা, কখন দেশে পৌঁছাবেন? কিছুক্ষণ আগেই 10 থেকে 15 মিনিট আগে তারেক রহমান তার সপরিবারে এই টার্মিনাল 4 দিয়ে ভেতরে ঢুকেছেন এবং বোর্ডিং পাস সম্পন্ন করেছেন। আপনাকে জানিয়ে রাখি, এইখান থেকে লন্ডন সময় 6টা 25 মিনিটে তার টেক অফ হওয়ার কথা, আর গেট ডিপার্চার টাইম 6টা 15 মিনিট। আমি একটু আগে ভেতরের যেটা কথা বলেছি, উনি এখন গেট ডিপার্চারের জন্য প্রক্রিয়াধীন রয়েছেন ওনার। এরপরে আমি যেটা জানাতে চাই, এখানে আজকে প্রচন্ড বাতাস, কিন্তু এর একটু আগে এখানে বিএনপি নেতাকর্মীদের সমাগম ছিল। আর তারেক রহমানকে নিয়ে যে বিমানটি, বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটি ঠিক 6টা 25 মিনিটে এখান থেকে উড্ডয়ন করবে। এই বিমানটি সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ সময় সকাল 9টা 55 মিনিটে। সব ঠিকঠাক থাকলে, কোনো যান্ত্রিক ত্রুটি না থাকলে 9টা 55 মিনিটে সিলেটে পৌঁছাবে। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর ঢাকাতে এই বিমানটি পৌঁছানোর কথা রয়েছে 11টা 40 থেকে 11টা 55 মিনিটের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানে নামার পর তারেক রহমানের যে ইমিগ্রেশন প্রসেস, সেটা করতেও খুব একটা বেশি সময় লাগবে না, হয়তো 30 থেকে 40 মিনিটের মধ্যেই ইমিগ্রেশন প্রসেস শেষে তিনি বের হবে। অনেক অনেক ধন্যবাদ লিপ্টন। আমরা প্রয়োজনে পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার খবর আমরা জানাবো। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমে আজিজুল বারী হেলাল ভাই, আপনার কাছে একটা বিষয় একটু ছোট্ট করে জেনে তারপরে তারেক রহমানের প্রসঙ্গে যেতে চাই। আমরা সবশেষ মনে হয় 3-4 দিন আগে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর জেনেছি, ডাক্তার জাহিদ জানিয়েছে। একটু কি সংক্ষেপে বলবেন খালেদা জিয়ার এখন শরীরের কি অবস্থা, চিকিৎসার কি আপডেট? আমরা পত্রিকা, টেলিভিশন এবং দলের মুখপাত্রের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে ওষুধ তার শরীরে এখন কাজ করছে এবং তিনি রেসপন্স করছেন এই চিকিৎসার ফলে। অতএব আগের যে অবস্থা ছিল সেই স্থিতিশীলতা এখনো আছে, ডিটোরিয়েট করেনি। এটা হলো সর্বশেষ নিউজ। ওকে, আমরা একটু এবার তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে যে 1.5 যুগ পর প্রায় দেশে ফিরছেন তারেক রহমান। মাঝখানে 5 আগস্টের পর থেকে আমরা দীর্ঘ সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কবে ফিরবেন তারেক রহমান, এবং সবশেষ খালেদা জিয়ার অসুস্থতার পরে তিনি জানালেন যে বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং স্পর্শকাতর বিষয় হওয়া সেটি সবার সঙ্গে শেয়ার করাও সম্ভব নয়। তারপরে আবার অবশেষে তিনি দেশে আসছেন। তো আসলে তার যে সংকট ছিল, যে সমস্যা ছিল, সেটিকে অনেকটাই কেটে গেছে আমরা ধরে নেব। দেখেন, আমি প্রথমে আমাদের নেতা, শুধু বিএনপির না, আমি মনে করি বাংলাদেশের সমগ্র জনগণের নেতা হিসাবে যিনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন, তার এই আগমন দেশে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের যে মানে অন্যতম একজন নায়ক বিজয়ের বেশে আপনার দেশে ফিরছেন এবং এই ঐতিহাসিক প্রত্যাবর্তন, বাংলাদেশের সমগ্র জনতা তাকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের এই প্রিয় নেতাকে আপনি দেখবেন যে তিনি বিমানবন্দরে পৌঁছানোর পরে সেখান থেকে তার মায়ের সাথে দেখা করতে যাবেন। পথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে আমাদের বসুন্ধরা 300 ফিটে তিনি একটা সংক্ষিপ্ত ভাষণ এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। খুবই সংক্ষিপ্ত একটা সভা, জনদুর্ভোগের কথা চিন্তা করে তিনি এই কাজটি করেছেন। এবং লন্ডন বিমানবন্দরও দেখেছেন
যে নেতাকর্মীদের আসতে নিষেধ করেছেন, এবং তিনি যে দিনটি, এটা একটা ইম্পর্টেন্ট, যে ছুটির দিন, বড়দিন, কিন্তু ছুটির দিন, হ্যাঁ, বাংলাদেশের ছুটির দিন, সেজন্যই ছুটির দিন। জনদুর্ভোগটা এড়াবে। 25শে ডিসেম্বর, 26 তারিখ শুক্রবার, শুক্রবার 27 তারিখ বন্ধের দিন। এই যে বন্ধের দিনগুলোকে বেছে নেওয়ার ফলে জনদুর্ভোগ কমবে, এবং তার এই প্রত্যাবর্তনের মানুষ বিপুল উচ্চাসা নিয়ে আমরা সবাই বসে আছি, যে কারণ আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। উনি দেশে ফিরলে কি সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিংবা বিএনপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল যে দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া, দেশের ভেতরে এসে দেখেন, এইটা একটা বক্তব্য। উনি গত 17 বছর ভার্চুয়াল জগতে নেতৃত্ব দিয়ে শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেনি, জাতিকেও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই ঐক্যবদ্ধ করেছেন। সেই কোয়ালিটি তিনি দেখিয়েছেন। এখন অ্যাকচুয়াল জগতে এসে নিশ্চয়ই সেই আমাদের নেতৃত্ব আরও সুপ্রতিষ্ঠিত হবে। আমি গত সকালেও একবার বলেছি, আমার সাথে তাস্তবাও ছিল, যে এই পর্যন্ত ঐতিহাসিক যে সমস্ত ব্যক্তিত্ব ফিরে আসছেন, মানে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে, তার মধ্যে অন্যতম হলো ভ্লাদিমির ইলভিচ লেনিন। তিনি আপনার পিটার্সবার্গে আসার পরে যে মানুষের কাছে যে তিনি কথা বলেছিলেন, যে রাশিয়ার বিপ্লবের ফলে রাশিয়াকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিল, উন্নত বিশ্বে পরিণত করেছিলেন, পরাশক্তি সমান করেছিলেন। এরপরে দেখবেন যে ইরানের ইমাম খোমেনি, তিনিও ইসলামী বিপ্লবের পরে যখন ফ্রান্স থেকে ফিরে আসলেন, ইরান কিন্তু আধুনিক রাষ্ট্রে এবং উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে, স্টিল নাও। এবং আমরা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটার পরে তিনি বর্ণ বৈষম্য, যে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতিকে বাদ দিয়ে তিনি যে নতুন দক্ষিণ আফ্রিকা সৃষ্টি করলেন। আমার একটা দৃঢ় বিশ্বাস, গত 17 বছরে তারেক রহমানের সাথে আমার রাজনৈতিক স্মৃতি আরও বেশি। উনি যতদিন থেকে রাজনীতি করেন তখন আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন। সুতরাং সেখান থেকে, তার আগেও তার সাথে আমার রাজনৈতিক স্মৃতি রয়েছে। সেখান থেকে এই পর্যন্ত আমি মনে করি যে তিনি একটা রাজনীতির ব্রেক থ্রু আনবেন, একটা নিউ ডাইমেনশন তৈরি হবে। আমি এই জন্য বললাম যে ঐতিহাসিক 3জন ব্যক্তিত্বের কথা বলেছি, তারা তাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছে। আমার বিশ্বাস তারেক রহমান এই জনগণের এই বিপুল প্রত্যাশা, এটা তিনি পুরাতে সক্ষম হবে। কারণ তিনি ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, আপনি দেখেছেন যে আমাদের এই নির্বাচনটা কত একটা গ্লুমি। এই নির্বাচনে উনি তারেক রহমান ফিরলে আসলে কি ইম্প্যাক্ট পড়বে, দলীয় রাজনীতিতে কি পড়বে, সেটা আমরা আলোচনা করব। একটু আমরা আমাদের অন্য দুজন অতিথির কাছেও তারেক রহমানের ফেরা নিয়ে একটু জেনে আসি, তারপরে আমরা একটু অন্য রাজনীতি নিয়ে আলোচনা করব। তাজনুমা জাবিন, আপনি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন অনলাইন প্ল্যাটফর্মে এবং তাছাড়া ফোন আলাপ বিভিন্নভাবে, কিন্তু সশরীরে তিনি এখন বাংলাদেশে আসছেন, যেটি নিয়ে অনেক দলেরই কথা ছিল, কিন্তু আসছেন শেষ পর্যন্ত। এটিতে রাজনীতির কতটুকু পরিবর্তন হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। উনি যখন আসলে দেশ ছাড়েন এবং আবার যখন আগামীকাল যখন উনি ফিরবেন, এর মাঝে কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে এবং এটা উনি নিজেও জানেন। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে পলিটিক্সে বাংলাদেশে। সো উনি এসে আমার কাছে মনে হয়, হ্যাঁ, ওনার একটা পারিবারিক লিগেসি আছে রাজনীতিতে। উনি একটা বড় রাজনৈতিক দলের নেতা, কিন্তু এর পাশাপাশিও এই 1.5 যুগ পরে এবং একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এসে রাজনীতিতে ওনাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। এই অর্থে প্রমাণ করতে হবে কারণ ওনাকে আমরা কখনোই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বা নেতৃত্বের দায়িত্বে একদম স্বয়ংক্রিয়ভাবে আমরা মাঠে রাজপথে আমরা পাইনি। গত 17 বছর বিএনপির উপর অনেক নেতাকর্মীদের উপর অনেক জেল জুলুম মামলা হয়েছে, ওনারা অনেক নির্যাতনের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিন্তু এখন পরিবর্তিত প্রেক্ষাপটে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান, ওনাকে তো আমরা আশা করেছিলাম অগাস্টে আসলে তখন যেরকম একটা আবেগ থাকতো, এখনও ব্যাপারটা অন্যরকম। সে দীর্ঘদিন পর উনি ফিরছেন, কিন্তু প্রত্যাশিত ছিল যে তখনই তাকে, যেহেতু যেই ফ্যাসিস্ট দ্বারা উনি নির্যাতিত হয়েছেন তার বিতাড়িত হওয়ার পরে।
সো এখন একটা পরিবর্তিত সময়ে এসে ওনাকে কিন্তু ওনার রাজনৈতিক দূরদর্শিতা, পারদর্শিতা এগুলো কিন্তু প্রমাণ করতে হবে জনগণের সামনে এবং অন্যান্য রাজনৈতিক দলের সামনেও। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানটা মানে একটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু সরকার পতন হয় নাই। ওনার এটা রাজনীতিকদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করছে। হ্যাঁ, কারণ উনি কিন্তু একটা বড় রাজনৈতিক দলের প্রতিনিধি এখন, এবং সব অনেক কিছুর দায় দায়িত্ব ওনাকে নিতে হবে। ওনার সিদ্ধান্তগুলোও কিন্তু অনেক আলোচিত সমালোচিত হবে, এবং ওনার যতই পারিবারিক লেগেসি থাকুক এবং সব কিছুই থাকুক, ওনাকে নিজেকে কিন্তু নেতা হিসেবে প্রমাণ করতে হবে, যেটা ভাই বলছিলেন একটা ব্যক্ত কথা। এবং এটা শুধু এই নির্বাচন না, এই সামনে ত্রয়োদশ নির্বাচন না, পরবর্তী রাজনীতিতেও কিন্তু এটা পুরো দেশের মানুষ কিন্তু এটা দেখবে, এবং ওনাকে কিন্তু উনি কিভাবে এটা পরিচালনা করছেন সেটা কিন্তু আগের যে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল বা পুরনো বিএনপি, আমি এভাবেই যদি বলি, তার থেকে কতটুকু তফাৎ উনি রাখতে পারছেন সেটা কিন্তু ওনাকে দেখাতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু বিষয় নিয়ে এনসিপি বিএনপি সম্পর্ক, নির্বাচন, সমঝোতা নিয়ে আলোচনা করব। আমরা একটু শিশির মনির কাছে যাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে একটু যে প্রশ্নটি করতে চাই যে আপনি আপনার ফেসবুক একটা স্ট্যাটাস যেটা লিখেছিলেন যে আমি যদি জনাব তারেক রহমানের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম, এবং আপনি এই স্ট্যাটাসটি দেওয়ার ফলে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, নেট দুনিয়া এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এখন সেই মায়ের যখন অসুস্থতা খুবই চরমে সংকটাপন্ন, তখন আপনি এই পোস্টটি দিয়েছিলেন। এখন তো উনি আসছেন, আপনার মতামতটা একটু জানতে চাই। না, আমি তো একটা ফেসবুক পোস্টের কথা তো বলেছেন, আজকে যে দিয়েছি এটা বলেননি কেন? আজকেরটা তো বলা উচিত ছিল আপনার। আচ্ছা, আজকেরটাও একটু আপনার কাছে শুনতে চাই, ওইটাই আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আমি ওনাকে বলেছি যে ওয়েলকাম ব্যাক, আচ্ছা, আসেন, বাংলাদেশে আসেন, সকলের চেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। শিশির ভাই, আরেকটা বিষয় একটু আপনার কাছে একই সঙ্গে জানতে চাই, পরে অন্য বিষয় জামাতের সমাবেশ, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আচরণবিধি নিয়েও জানতে চাবো, কিন্তু তার আগে একটু, আপনি দীর্ঘদিনের একজন ছাত্র জীবনেও রাজনৈতিক নেতা ছিলেন এবং পরবর্তীতেও রাজনীতির সাথে জড়িত আছেন। এখন আপনি সুনামগঞ্জ থেকে নির্বাচনী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আইনজীবী হিসাবে আপনার সুখ্যাতি আছে। তারেক রহমানের এই ফেরাকে আপনি রাজনীতিক বলি, আইনজীবী বলি, যেভাবেই বলি, কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই আমি তো মনে করি ওনার অনেক আগে আসা উচিত ছিল, এবং আর আগে আসলে আরো সুবিধা হতো, ক্রেডিবিলিটি আরো বৃদ্ধি। আরেকটি ব্যাপার, এখন আসছেন, জি বলেন, শেষ করবেন। উনি এখন আসছেন, এটাকে আমি ওয়েলকাম করি, আমরাও ওয়েলকাম করি। আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা সঠিকভাবে করতে গেলে একটা প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, এবং সেখানে ওনার প্রত্যাবর্তন বাংলাদেশে এরকম একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্ম দিবে বলে আমি মনে করি। দূর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়, কিন্তু অনেক লিমিটেশন থাকে। এই ক্ষেত্রে এখন যে উনি আসছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখন হয়তো নির্বাচনের পালে হাওয়া অনেক শক্তিশালী ভাবে লাগবে। তো আগামীর বাংলাদেশে কি ভূমিকা পালন করবে, কিভাবে করবে, ক্রিয়েটিভিটি কে দেখাতে পারবে, কারা দেখাতে পারবে, কোন দল দেখাতে পারবে, এগুলোই মূল চ্যালেঞ্জ হবে আগামী বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেই বলি, রাজনৈতিক সংস্কৃতির কথাই বলি। কে আসলে ইনোভেটিভ, ক্রিয়েটিভ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবেন এবং নতুন প্রজন্মের মানুষকে তার সঙ্গে সংযুক্ত করতে পারবেন, সেটাকে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করি। যদি বিএনপি সেটা পারে, ডেফিনেটলি দে উইল ডু গুড। যদি অন্য কোনো দল পারে, ডেফিনেটলি দে উইল অলসো ডু গুড। এবং আমি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চলাফেরা করে দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলের চাইতেও মানুষ এখন ব্যক্তি বিশেষের সঙ্গে বা ব্যক্তি বিশেষের প্রতি অধিক সংখ্যক দুর্বলতা প্রদর্শন করছে। তারা কোয়ালিটি লিডার চায়, তারা ডেলিভারি দেওয়ার মতো লিডার চায়, তারা অনেস্ট লিডার চায়, তারা ডায়নামিক লিডার চায়, তারা চায় তাদের লিডার হবে প্রতিশ্রুতি প্রবণ নয়, বাস্তবায়ন। তো এই সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ভালো ভূমিকা পালন করতে পারবে, সেবা তারাই এখানে কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে
ওনার প্রত্যাবর্তন ইজ ভেরি সিগনিফিকেন্ট। নিশ্চিতভাবে এটা তাৎপর্যপূর্ণ। আমরা এক্সপেক্ট করব যে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে বাংলাদেশে। গভর্নমেন্ট এবং অপোজিশন তুমুল বিতর্কের মধ্য দিয়ে নতুন সাংবিধানিক সংস্কার সভায় বাংলাদেশে সাংবিধানিক সংস্কারগুলো ফানা ভোটের মাধ্যমে অ্যাকসেপ্টেড হবে, যাত্রা শুরু হবে। আমি মনে করি এই যাত্রায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল এবং সেখানে তারেক রহমানের দেশে ফেরার সাথে সম্পৃক্ত হয়ে বিশেষ করে যে আচরণবিধি নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে। একটু যদি পরিষ্কার করতেন যে কোন কোন জায়গা থেকে কিভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমি কি প্রশ্ন তুলা, প্রশ্নটা একটু ক্লিয়ার করুন, কি প্রশ্ন উঠেছে? আচ্ছা, প্রশ্ন উঠেছে যে এই তারেক রহমানকে দেশে ফেরাকে কেন্দ্র করে জামাতের পক্ষ থেকে একটি নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে যে এই লোক গ্যাদারিং, পোস্টারিং, বিভিন্ন কিছু ইস্যুতে অনেকভাবেই আপনার বিশেষ সুবিধা নিচ্ছে বিএনপি, এরকম একটি অভিযোগও করা হয়েছে। সেটি তফসিল ঘোষণা করে যাওয়ার পরে নির্বাচনী আচরণ বিধি তো কার্যকর, সকলকেই মানতে হবে, এবং সেখানে না মেনে যদি কেউ আপনার ধরেন ভায়োলেট করে তাহলে সেটা জামাত ইসলামী রেজ করেছে, হয়তো আমি ওটা জানি না স্পেসিফিক কোন বিধিটা ভায়োলেট হয়েছে বলে রেজ করেছেন। তবে নির্বাচনী এই ঢামাডোলের মধ্যে ওনার প্রত্যাবর্তন এক্সট্রা যেমন উৎসাহ যোগাবে, একইভাবে এইবারকার নির্বাচন কমিশন যে আচরণ বিধি দিয়েছে এই আচরণ বিধি পরিপূর্ণভাবে ফলো করাটা তাদের জন্য কঠিন হবে, কারণ ওনারা অনেক বড় জনসমাগমের আয়োজন করছেন, অথচ এই সময়ে এটা আয়োজন করার একটু ডিফিকাল্টি আছে। আমি যে নির্বাচন বিধি দেখেছি তাতে নির্বাচনী প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজিজুল বারী হেলাল, রয়েছেন তাজনুবা জাবিন এবং রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, এবং এই পাশাপাশি আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন লন্ডন থেকে তারেক রহমান যে ফিরছেন সেই ফ্লাইটে তার সঙ্গে থাকবেন যিনি প্রবাসী একজন সাংবাদিক ফারুক হোসেন, তিনিও এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে রয়েছে। আমরা প্রয়োজনে তার সঙ্গেও কথা বলবো এবং সেই সঙ্গে তারেক রহমানের ফেরার যে দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করব, বোর্ডিং পাস সহ আদার্স যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো। আমি একটু হেলাল ভাই আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম তারেক রহমান ফিরছে, রাজনীতিতে কি পরিবর্তন আসবে, সেই সাথে আমরা আচরণবিধি নিয়ে কথা বলছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে দীর্ঘদিন ধরে নিরাপত্তার একটা বিষয় নিয়ে আলোচনা ছিল। আজকেও আমরা রাতে দেখেছি যে মগবাজারে ককটেল বিস্ফোরণ হয়েছে, একজন নিহত হয়েছে, কোনো শঙ্কা দেখছেন কিনা? না, বাংলাদেশে তো আপনার নির্বাচন পূর্ববর্তী সময়ে একটা গ্লুমি সিচুয়েশন, অ্যানার্কি পরিবেশ তৈরি করবার উদ্যোগ নেওয়াই হয়েছিল। আমরা যখন 232টি আসনে নমিনেশন দিলাম তখন আমাদের একজন প্রার্থীর উপর গুলি করা হলো, এরশাদুল্লাহ। আমরা বলেছিলাম তখন এদেরকে চিহ্নিত করা হোক, গ্রেফতার করা হোক। তখন বিএনপির অন্তর্দ্বন্দ্ব বলে বলে সবাই উদাসীনতা দেখালো, ফলে দ্বিতীয় ঘটনাটি ঘটে গেল, আমাদের শহীদ উসমান হাদির উপরে হত্যাকাণ্ড হলো। সেই হত্যার পরে দেখেন আবার 3 দিন দেশটাকে কিভাবে টালমাটাল করে রাখলো। বিভিন্ন পত্রিকা অফিস, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর মানে আঘাত করা হলো, দেশকে আবার দুই ভাগ করার একটা, সেই আঘাত যারা করলো তাদের ভিডিও ফুটেজ পাওয়া গেল, সেটাকে কেন এখনও চিহ্নিত করা হচ্ছে না? অনেকটা চিহ্নিত হয়েছে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের সিকিউরিটি ইস্যুর জন্য। আমি একটা এখানে কথা বলতে চাই যে দেখেন লিডারশিপ কোয়ালিটিটা কি, লিডারশিপটা কি? লিডারশিপ যে অন হু ক্যান মোটিভেট দ্য পিপল, মানুষকে যে অনুপ্রাণিত করতে, উজ্জীবিত করতে পারে। আপনি দেখেছেন গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই যে ফ্যাসিবাদ যখন ক্র্যাকডাউন করে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে, তখন দেখবেন তারেক রহমানের আহ্বানে মানুষ সাইকেলে চড়ে, নদী সাঁতরিয়ে, আপনার পায়ে হেঁটে বিভিন্ন প্রোগ্রামে করেছেন, অর্থাৎ, এবং তিনি মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এবং দেখবেন যে ঐক্য, যে শুধু আমাদের দলের মধ্যে যে ঐক্যটা তিনি তৈরি করেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, এই জন্য কিন্তু তিনি জাতীয় সরকারের কথা ঘোষণা করেছেন যে আমরা যেই জয়লাভ করি না কেন তিনি ঐক্যটাকে গুরুত্ব দিয়েছেন। এবং দেখেন তিনি যে
ক্ষমতাটা, তিনি যদি ক্ষমতায় যান, আল্লাহ যদি তাকে ক্ষমতায় যান, তিনি কি করবেন তার একটা কিন্তু তিনি রূপরেখা দিয়েছেন, দেশ গড়ার স্বপ্ন। হিলাল ভাই, আমরা একটু আমাদের যে প্রবাসী সাংবাদিক ফারুক হোসেন তিনি যুক্ত হয়েছেন এবং ওই বিমানে তার সঙ্গে একটু আলাপ করে আসি। ফারুক হোসেন, এখন কি অবস্থা, কখন রওনা দিবেন, আমাদের একটু সবশেষ অবস্থা সম্পর্কে জানেন, বিমানে কখন উঠবেন? সবশেষ অবস্থা, এখানে বিমান অলরেডি রেডি এবং আমরা সবাই ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এই মুহূর্তে। উনি উইদিন 5 to 10 মিনিটসের ভিতরে এখন উনি বোর্ড করবেন। আমার সাথে এখানে আমাদের বেশ কিছু নেতাকর্মী আছেন ওনার সফরসঙ্গী হিসাবে। আমি এখন আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের 787 বোয়িং বিমান প্রস্তুত হচ্ছে গ্রাউন্ডে। আমি এখন এই সফর হিসাবে মিস্টার তুহিন মোল্লাকে জানতে চাই এই সফর সম্পর্কে আপনার বক্তব্য প্লিজ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনারা আমাকে কোশ্চেন করার জন্য, কারণ আমাদের মনটা খুবই খারাপ লিডারকে আজকে বাংলাদেশে বিয়ার ফেলাবো। আপনাদের মন খারাপ নিশ্চয়ই, এখানে আসছে আমাদের হয়তো বাংলাদেশের মানুষ বা বিএনপি নেতাকর্মীরা নিশ্চয়ই আনন্দ অনুভব করবে, অপেক্ষা করছে, কিন্তু একটি বিষয় জানতে চাই, যতটুকু জানলাম খারাপ, বাট একদিকে ভালো লাগতেছে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আপনি জানেন যে বাংলাদেশের যতবার গণতন্ত্র প্রবলেমে পড়েছে ততবারই জিয়া পরিবারের কেউ না কেউ হাল ধরেছেন। আমি হিলাল ভাইকে একটা সালাম দিতে চাই। হিলাল ভাই সালাম আলাইকুম, আমার বাড়ি নড়াইলে। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই তুহিন ভাই? আচ্ছা, আমরা একটু সংক্ষেপে দোয়া করবেন ভাই। এখন একটু সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। আমরা যতটুকু জানি লন্ডন টাইম 6:25 অর্থাৎ বাংলাদেশ সময় হয়তো রাত 12:25 হবে, সেই সময় রওনা দেওয়ার কথা। কোনো ফ্লাইট ডিলে হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? লন্ডন টাইম 6:15 আমরা ফ্লাই করব ওনাকে নিয়ে। বাংলাদেশে আমরা সিলেটে 9:45 ল্যান্ড করব। ওখানে 1 ঘন্টা যাত্রা বিরতি দিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব 10:45 অথবা 11 o'clock-এর মধ্যে, এবং আমরা 11:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব ওনাকে নিয়ে। অনেক ধন্যবাদ ফারুক হোসেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি তারেক রহমানের যে দেশে ফেরার যে ছবি, বিশেষ করে উনি বিমানে উঠলে সেই ছবিগুলো আপনি আমাদের দেখাবেন। আপনার মাধ্যমে আমরা গোটা বিশ্বকে দেখাতে চাই সেই ছবি। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু হেলাল ভাই আপনার কাছে পরে আবার একটু আসছি, যদি আপনি 1 মিনিট একটু শেষ করেন। আমরা একটু কথা বলি যে দেখেন ওনার যে দেশ গড়ার স্বপ্ন, তিনি কি করবেন সেটাও কিন্তু এবার তিনি 10টি পয়েন্ট আকারে, লিটারেচার আকারে আমাদের সবাইকে দিয়েছে, আমরা জনগণের কাছে বিতরণ করছি। অর্থাৎ ওনার পলিটিক্যাল কর্মসূচিটা কি, ইকোনমিক পলিসিটা কি, এই 10টা পয়েন্ট আছে। দেশ গড়ার স্বপ্ন শীর্ষক তিনি অসংখ্য ওয়ার্কশপ করেছেন। এবার 31 দফার জন্য কিন্তু আমরা মানুষকে পৌঁছে দিয়েছি যে আগামী রাষ্ট্রটা কিভাবে দেখতে চায়। এরপরে দেখেন যে তরুণদের ভাবনা, কারণ এবার আন্দোলনে তরুণদের একটা ব্যাপক পার্টিসিপেশন ছিল, সব আন্দোলনেই তরুণদের থাকে। এই তরুণদের কীভাবে রাষ্ট্রকে দেখতে চায়, এই জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ওয়ার্কশপ করছি এবং সেখান থেকে যে বক্তব্যগুলো চলে আসছে তরুণরা কীভাবে বাংলা, সেটাকে সামারাইজ করে কিন্তু আমাদের এই 10টা পয়েন্ট। অর্থাৎ তারেক রহমান, আপনি যেটা বলতে চাই, রক্তের উত্তরাধিকার ভিত্তিতে নয়, তিনি সাংগঠনিক যোগ্যতা, নেতৃত্বের বিচক্ষণতা দেখিয়ে কিন্তু রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন। আমাদের তাসনুম একটা সুন্দর কথা বলেছে যে এখন তাকে পরীক্ষার সময়, অর্থাৎ তিনি কিভাবে দেশটাকে চালাবেন। ওই যে আব্রাহাম লিঙ্কন একটা কথা বলতেন যে ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট এ ম্যানস ক্যারেক্টার গিভ হিম পাওয়ার। মানুষের চরিত্র যদি করতে চাও তাকে পাওয়ার দিতে হবে। তা তারেক রহমান যদি নির্বাচনকে ফেস করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তারপরে আমরা আসলে প্রকৃত বিচার করতে পারি। এখন আমরা যেটা দেখছি, তিনি সকল পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ। সবচেয়ে বড় কোয়ালিটি যে মানুষকে তিনি অনুপ্রাণিত করতে পারেন, এটা কিন্তু লিডারশিপের একটা বড় কোয়ালিটি। ওকে, আমরা একটু শিশির মনির কাছে আসি, তারপরে তাজনুভা জাবিনের কাছে আসবো। শিশির মনির ভাই, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই, যে সেটি হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং শরীফ ওসমান হাদি তার হত্যার বিচার এর দাবিতে আগামী 3 তারিখে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জামাত একটি বড় মহাসমাবেশের ডাক দিয়েছে এবং সেই সমাবেশে যতটুকু শুনেছি, জামাতের যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠক হয়েছে সেখানে এরকম ধারণা করা হয়েছে 10 থেকে 20 লাখ লোক যেন আসে, এরকম একটি। আসলে এটি কি বিএনপির এই শোডাউনের পরে জামাতের একটি বড় শোডাউন? এত পরে কেন, এই প্রশ্নটি একটু জানতে চাই। নানানভাবে ব্যাখ্যা করতে পারেন। একটি ঘটনাকে আপনি
নানাভাবে বিশ্লেষণ করতে পারেন। সাংবাদিকদের কাজ, প্রফেশনাল কাজের মধ্যে এটাও একটা কাজ। তো আপনি দেখতেও পারেন এটা ভাবে বিশ্লেষণ করে যেটি বিএনপিকে কাউন্টার দেওয়া হচ্ছে, ইট মে বি ওয়ান অফ দি প্লজিবল ইন্টারপ্রিটেশন, বাট দেয়ার ইজ আদার ওয়ে অ্যারাউন্ড। শরীফ ওসমান হাদির হত্যা বাংলাদেশে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতকে নাড়া দিয়েছে। আজকে আমরা যে যাই উল্লাস করি, যে যাই করি না কেন, যাদের জন্য আমরা এগুলো করছি, সুযোগ পাচ্ছি, নির্বাচন আয়োজনের সুযোগ পাচ্ছি, সংস্কার করার সুযোগ পাচ্ছি, তারা যখন আহত হচ্ছে, তারা যখন নিহত হচ্ছে, তখন তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ আছে, এটা যদি আমরা পালন করতে না পারি, তাহলে বারবারই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। অতীতেও তাই হয়েছে, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না, এটি আরেকটি নতুন ডাইমেনশন। আপনি দেখবেন যে সর্বদলীয় সমাবেশ হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি জয়েন করেনি। কেন করেনি? তারা কি গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের স্পিরিটকে রক্ষা করতে চান না, নাকি ভিন্ন ডাইমেনশনে দেশকে নিয়ে যেতে চান? ফলে আমি মনে করি জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, এনসিপি সহ, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রোটেকশনের জন্য এবং ভবিষ্যৎ তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করার কথা, সেটি যদি আমরা ভুল করি, করতে না পারি, প্রপার ইম্পর্টেন্স দিতে না পারি, তাহলে দ্যাট উড বি আনগ্রেটফুল টু দি হোল স্পিরিট অফ দি রেভলিউশন। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামী মনে করে এটি তাদের দায়িত্ব, এরকম একটি জলজ্জন্ত হত্যাকাণ্ডের বিচার হোক, নেশন ওয়াইজ তার প্রতিবাদ হোক, এবং এটি কন্টিনিউ থাকুক। আজ পর্যন্ত কিন্তু কার্যকর কোনো রেসপন্স দেখা যায় না, ইনভেস্টিগেশনের প্রপার কোনো রেজাল্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং এগুলো শুধুমাত্র শরীফ ওসমান হাদির বিষয় নয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপার। এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তেমন আগ্রহ দেখা যায় না, বা দেখালেও একটা দায় সারা গোছের আগ্রহ তারা দেখাতে চান। ওকে, আমরা আপনার কাছে আবারও আসবো, আরও একটি প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমরা একটু তাজনুবা জামিনকে শুনে আসি। তাজনুবা জামিন, আপনার কাছে বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন ভোটের তারিখ না পিছিয়ে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি। এর আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই মতের এত পার্থক্য কেন, একটু বলেন। আচ্ছা, এর আগে যখন উনি বক্তব্যটা দিয়েছিলেন, ওটা একটা মানে তার পার্সপেক্টিভটা ছিল মানে ওই বক্তব্যের পরে 12 তারিখ নির্বাচন হবে না, সংস্কারের যদি আমরা বিষয়, তখনও কিন্তু গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা সিদ্ধান্ত, সব কিছু ছাপিয়ে হঠাৎ করে নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা একটা রাজনৈতিক দলের সাথে, তাও লন্ডনে গিয়ে বসে ঠিক করলেন। সো এটা আসলে মানে ডিডন্ট মেক এনি সেন্স ওই সময়টাতে, যে ওই কথার প্রেক্ষিতেই কিন্তু ওটা বলেছেন। এবং এখন উনি যেটা বলছেন, এটা তো আমাদের সবারই কথা, যে আমরা গত কয়েকদিনে দেখেছি যে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা হয়েছে, এবং গত 18 ডিসেম্বর রাতেও কিন্তু বিভিন্ন সহিংসতা এবং ভায়োলেন্সের মধ্যে এরকম আমরা একটা চেষ্টা দেখেছি, এবং আমি বিশ্বাস করি যে সব পক্ষের ঐক্যের কারণে সেটা হয় নাই। সো নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, এবং সেটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারকে, প্রশাসনকে, দেশের মানুষকে আস্থায় নিতে হবে। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে যে হবে তো, যেতে পারবো তো আমরা ভোট দিতে। তাদের মধ্যে ভোটের ব্যাপারে কিন্তু এবার সবাই কিন্তু কাকে ভোট দিবে এটা বিষয় না, সবাই কিন্তু ভোট দিতে আসবে, হ্যাঁ আসবে। সো এখন মাঝখানে যখন আমরা তাদের প্রতি আস্থা দেখাতে পারছি না, বিশেষ করে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় একদম শুরু থেকে কমপ্লিটলি ব্যর্থ, এখনো ব্যর্থ, আমি বলবো এখনো তারা ব্যর্থ, এখনো তারা পুলিশকে গোছাতে পারে না। এবং 18 তারিখ কিন্তু পুলিশের সামনেই সব কিছু লুটপাট হলো, ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো। সো এই নিষ্ক্রিয়তা দিয়ে এবং এই ধরনের আইন শৃঙ্খলা দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন সরকার কতটুকু, কারণ ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা আমরা শুনেছি, ভোট কেন্দ্রে ভাঙচুরের কথা আমরা শুনেছি, ভোট প্রদানে বাধা দেওয়ার কথা, ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার কথা আমরা শুনেছি। সো এগুলোর ব্যাপারে কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে যে এগুলো আমরা মানে
কিছুই এবার হবে না, আমরা পুলিশকে রেডি করছি, আমরা প্রশাসনকে রেডি করছি, এরকম কিন্তু বার্তা সরকারের পক্ষ থেকে আসছে না। সরকার তখনই একটা বিবৃতি দেয় যখন কোনো একটা ঘটনা ঘটে এবং যেটা একটা জনগণের মাঝে একটা আক্রোশ তৈরি করে, ক্ষোভের তৈরি করে, ওটা প্রশমন করার জন্য যেন একটা বিবৃতি দেয়, যেমন গানম্যান দিল সবাইকে, এটাও এক ধরনের একটা আমরা আরো কিছু বিষয় নিয়ে আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। এ পর্যায়ে আমি হেলাল ভাই আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, একটু তারেক রহমানের দেশে ফেরার আলোচনা তো আমরা অনেকক্ষণ করলাম, রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। বিএনপিকে আজকেও দেখলাম কিছু শরিক দলকে 10 জনকে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, সাইফুল হক সহ অনেকের। এর আগে দেখলাম গতকাল আরও 4 জনকে জমিয়াতুল উলামা ইসলাম নামে একটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। তো আবার এদিক থেকে আমরা দেখছি যে রুমিন ফারহানার মতো কেউ কেউ ঘোষণা দিচ্ছেন যে দল থেকে নমিনেশন না পেলে সেই এলাকার মানুষের সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। শরিকদের কতটা মানে আস্থায় নিতে পারবে বা বিজয়ী করতে পারবে বিএনপি এরকম একটি বাস্তবতায়? না, অবশ্যই যদি আমরা অ্যালায়েন্স গঠন করি, অ্যালায়েন্স তো হবেই, সেখানে অবশ্যই আমাদের যে শরিক দলগুলো মনোনয়ন পাবে তাদের পক্ষে তো বিএনপি নেতাকর্মীরা কাজ করবেই। তো এখানে আস্থা অনাস্থার কোনো বিষয় না। বিএনপি যাকে মনোনয়ন দেবে আমাদের নেতাকর্মীরা এবং জনগণও যারা বিএনপিকে ভালোবাসে, শুভানুধ্যায়ী সমর্থক, তারা ধানের শীষ প্রতীকে বা ধানের শীষের বদলে যদি অন্য কোনো প্রতীক হয় সেখানে বলবে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে দেখেন, বাংলাদেশে যখন স্বাধীনতার সংকট হয়েছিল 71 সালে, তখন কিন্তু এই জিয়া পরিবার থেকে, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষণাটা দিলেন। 75 সালের 7ই নভেম্বর যখন বাংলাদেশের সার্বভৌমত্বর হুমকির সম্মুখীন হন, তখনও তিনি সিপাহী বিদ্রোহের সন্তান হিসেবে আপনার এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করলেন। এরশাদ যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু বিএনপি এদেশের সিকিউরিটি রক্ষা করেছে। এখন কারা দেশটাকে ইনসিকিউর করেছে 71 থেকে এই পর্যন্ত ইতিহাস সবার জানা। এখন হাদি কি বলেছিল যে সংবাদপত্রের উপর হামলা করতে? ওরা সে নিষেধ করেছে, তাই না? মৃত্যুর আগেও সে বলেছিল, তাই না? তার হত্যার পরে আপনি সংবাদপত্রকে টার্গেট করলেন। আপনি নুরুল কবিরের মতো একজন ভাইব্রেন্ট, একজন ফেমাস সাংবাদিককে, যিনি সবসময় সত্যের মুখোমুখি, হাদি যেমন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে, হাদি অনেকটা আউটস্পোকেন, কিন্তু নুরুল কবিরও তাই, তার উপর হামলা করলেন। আপনি সাংস্কৃতিক সংগঠনে হামলা করলেন। এগুলো কি হাদির চেতনাকে আপনি লালন করছেন না হাদির চেতনাকে আপনি বিনষ্ট করছেন? সুতরাং আপনার বাংলাদেশের যে ঐক্যের এখন প্রয়োজন, যে আমি আগেই বলেছি যে হাদি শহীদের পরে তার প্রতিবাদের জন্য বিক্ষোভ বিদ্রোহ যেন আমাদের নিজেদের মধ্যে আবার খণ্ড বিখণ্ড না হয়ে যায়, আমাদের নিজেদের আভ্যন্তরীণ শৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট না হয়, আমাদের সামনের চলার পথ কি হাদির যে স্বপ্ন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন যেন নষ্ট না হয়। কিন্তু যে বা যারা এই হাদির চেতনাকে জলাঞ্জলি দিয়ে এই যে রাষ্ট্রীয় সম্পদ এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আঘাত করলেন এবং জাতিকে বিভক্ত করতে চাইলেন, এগুলো কিন্তু জনগণ কাছে চিহ্নিত, জনগণ কিন্তু জানছে যে বিচারের দাবিতেও তো সবাই সোচ্চার, তাই না? বিচার চাই নাকি? আপনি যদি ওই যে বলেন যে ইসলাম একটা প্রতিষ্ঠিত ধর্ম, নতুন করে যখন প্রতিষ্ঠা করতে যান তখন সেখানে ফ্যাসাদ বাঁধে, ঠিক একইভাবে হাদির বিচার চায় না এমন কোন জনগণ বাংলাদেশকে নতুন করে যদি কেউ চান এটাকে সামনে, তখন তিনি ফ্যাসাদি তৈরি করেন। আমরা একটু তাজনুমা যাবেন আপনার কাছে। যে প্রশ্নটি সেটি হচ্ছে যে শুরু থেকে আমরা বোঝার চেষ্টা করছি এনসিপি রাজনৈতিক দলটি হওয়ার পরে যে এরা আসলে কার সঙ্গে নির্বাচনী জোটে যাবে। আমরা কখনো শুনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, কখনো শুনি মাহফুজ আলম হয়তো বিএনপি থেকে নির্বাচন করতে পারে। আবার এই মানে বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত স্পষ্ট না যে শেষ পর্যন্ত 3 দলীয় আপনারা একটা জোট করেছেন, শুনেছি এটা আরও বড় হতে পারে, কিন্তু ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে নূর রাশেদ এদেরকে। তো আসলে এনসিপি শেষ পর্যন্ত এই ভোটের রাজনীতিতে কি করবে? এটা আমার মনে হয় সামনের কয়েকদিনের মধ্যে এটা আরও পরিষ্কার হবেন। কারণ হচ্ছে এখন আসলে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক অবস্থা, এটা আপনি শুধু কার সাথে কে জোট করবে বা আসন ভাগাভাগি এইটার আলোচনার ভেতরেও আরও অনেক আলোচনা আছে। এবং এখানে আমার কাছে মনে হয় না যে কার আদর্শ কোনটা বা কার ক্ষমতা কাছাকাছি কে, ক্ষমতার
থেকে একটু দূরে, কে কে দুর্বল কে সবল, এগুলোর থেকেও মানে কনভেনশনাল অনেক ধারণার বাইরেও কিন্তু এবার অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে বলে এটা আমি মনে করি, এবং বাস্তবতাও তাই। আরেকটা হচ্ছে আসিফ মাহফুজকে নিয়ে আমি আপনাদের এখানে বেশ কয়েকবারই বলেছি যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা এনসিপিতেই যোগ দিবেন, কারণ তারা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে দেখে সাধারণ মানুষের কাতার থেকে উঠে এসে রাজনীতিতে এসেছি, তাদেরকে আমরা নেতা হিসেবে দেখতে চাই, তাদের সাথেই আমরা রাজনীতি করতে চাই। তো এটা কিন্তু তাদের একক সিদ্ধান্ত না, আমাদের মতো অসংখ্য মানুষের সিদ্ধান্ত কিন্তু বা মতামত কিন্তু এটাতে জড়িত। ওকে, একদম সর্বশেষ শিশির মনির ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আজকে আপনি একটি জাতীয় দৈনিকে একটি শিরোনাম করেছে এরকম যে 270 আসনে জামাতের শরিক যে দলগুলো রয়েছে তারা নমিনেশন চায়। কতটা জটিলতার ভিতরে আছে, বা জামাতের এই জোট শরিক সহ সবার তালিকাটা আমরা কি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, না তার আগেই জানতে পারবো? তার আগে জানতে পারবেন। এই নিউজ যারা করেছেন তারা এই বিষয়ে মোটেও ওয়াকিবহাল না। তারা যে নিউজ করেছেন এটি সম্পূর্ণরূপে ইয়েলো জার্নালিজমের মধ্যে পড়ে। তারা জানেনই না কি বিষয়ে আলোচনা হচ্ছে, কয়টি আসন নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আগে জানুন তারপরে প্রকাশ করো। আর সেকেন্ড কথা হলো, জি বলেন। আমার বলছেন যে আপনি হামলা করলেন ডেইলি স্টার প্রথম আলোর দিকে, আপনি দ্বারা কি বোঝাচ্ছেন আমি জানি না। ওনার এই কথাটা সত্যিকার অর্থেই যদি কোন রাজনৈতিক দলকে মিন করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন, তাহলে তিনি অসত্য তথ্য দিচ্ছেন। এবং কোন ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, কোন জায়গার হামলার দায় দায়িত্ব আমাদের দিকে ঠেলে দেওয়াটা এটা আরেকটা পুরনো রাজনৈতিক স্টাইল। এই রাজনৈতিক স্টাইল থেকে বের হয়ে আসাও হাদির স্বপ্ন ছিল। কিন্তু আপনি দেখবেন যারা হাদির স্বপ্নের কথা বলছেন তাদের বিরুদ্ধেই সকল কিছুর অভিযোগ। তারা নিজেদের কর্মীদেরকেই সামলাইতে পারেন না, শত শত হাজার হাজার মানুষকে বহিষ্কার করেও তারা দল সামলাইতে পারেন না, চাঁদাবাজি থেকে মুক্ত করতে পারেন না, এবং শুধু ক্ষমতার পালাবদল করতে চান। এগুলো হাদিদের স্বপ্ন ছিল না। হাদিদের স্বপ্নের যে রাজনীতির কথা বলা হয়েছে, নমিনেশন নিয়ে কি করছে বিএনপি দেখে, রাস্তা পর্যন্ত পোড়াচ্ছে, গাড়ি পর্যন্ত পোড়াচ্ছে, অ্যাটাক করছে, এবং নিজেরা মারামারি করে কি পর্যন্ত মানুষ মারা গেছে সেটা খুঁজে দেখেন। এগুলো হাদির স্বপ্নের কথা ছিল না। তো হাদির স্বপ্নের কথা যদি বলতে হয় তাহলে একটা ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি বানাতে হয়, অনেস্টি ইন্টিগ্রিটির ভিত্তিতে রাজনৈতিক দল পরিচালনা করার মতো একটি ক্যাপাসিটি বিল্ড আপ। অনেক 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 ধন্যবাদ শিশির মনির, তাজনুবা জাবিন এবং আজিজুল বারী হেলাল, এবং সে সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরাও প্রত্যাশা করি যেমনটা আমাদের এই তিনজন প্রার্থীও যেভাবে বলছিল সেভাবে আমরাও চাই গণতন্ত্র উত্তরণের পথে, নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ, শান্তিপূর্ণ হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।